মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ নিয়ে দিনের পর দিন যত দিন এগোচ্ছে, যত দিন যাচ্ছে, সমস্যা কমার তুলনায়, জটিলতা কমার তুলনায় আরও বেশি সমস্যা ঘনীভূত হয়ে আসছে। আমরা এই ভাবছিলাম নিয়োগ এবার কমপ্লিট হয়ে যাবে, নিয়োগ হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এবং নিয়োগ হয়ে যাবে, কাউন্সেলিং হয়ে যাবে, কিন্তু ঠিক তার 5 দিন আগেই স্টে অর্ডার পড়ে গেল। একাধিক সমস্যা রয়েছে। আজকে আমরা ভাবছিলাম এই পরীক্ষা কমিশন যেটা নিচ্ছে ঠিকঠাকই নিচ্ছে, কোর্টের নির্দেশ রয়েছে, কমিশন সে কথাই জানাচ্ছে বারবার, কিন্তু আজ আবার এটাও জানতে পারছি যে এই পরীক্ষা একেবারেই ইললিগ্যাল। এই পরীক্ষা কোর্টের নির্দেশে নয়, কোর্টের জাজমেন্টে এই পরীক্ষার কথা উল্লেখ নেই, যার ফলে এই নিয়োগের পদ্ধতি, এই নিয়োগের প্রসেস, এই নিয়োগ কখনো এক পক্ষের দিকে এগোচ্ছে, আবার কখনো অন্য পক্ষের দিকে এগোচ্ছে। একটাই নিয়োগ, কিন্তু সেটাকে দুবার পরীক্ষা নেওয়ার কারণে সমস্যা আরও ঘনীভূত হয়েছে। দিনের পর দিন কিন্তু সমস্যা আরও ঘনীভূত হওয়ার পাশাপাশি ক্যান্ডিডেটদের মধ্যে চাপ সৃষ্টি করছে, এবং সেই ক্যান্ডিডেট যাদের বয়স দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, এক তো নিয়োগ নেই, উপরন্তু যে নিয়োগ আসছে সেখানেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এর জন্য কে দায়ী, কারা দায়ী, সে প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো এই নিয়োগের ব্যাপারে আপনারা বিগত এপিসোডে যে মন্তব্যগুলো করেছেন, যে বিষয়গুলো জানতে চেয়েছেন, এবং যে সঙ্গে যে প্রসঙ্গগুলি, যে তথ্যগুলি এখানে আপনারা নিজেরাও শেয়ার করেছেন সেগুলো নিয়ে। তাই এপিসোড যে খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, এপিসোড যে খুব বেশি ইন্টারেস্টেড হবে, এপিসোড যে খুব বেশি আলোচনা বহুল হবে সেটা কিন্তু নয়। জাস্ট একটা আড্ডার মতো, জাস্ট একটা আলোচনার মতো, গল্প করার মতো কিন্তু এপিসোড হবে। তাই আপনারা কিন্তু প্রথম থেকে বিষয়টা খুব বেশি জোরালোভাবে নেবেন না, জাস্ট আলোচনার মাধ্যমে কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু এই এপিসোড আমাদের কমপ্লিট হবে। একজন দর্শক বন্ধু মাসুদ আলী বলে, যিনি এখানে বলছেন যে 24,577 জনের মধ্যে যারা কেস করেছিল তাদের লিগ্যাল গ্রাউন্ড ছিল, অবশ্যই ছিল, ফলে প্যানেলের উপর স্টে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু 73,978 জন প্রার্থীরা কেউ কেস করতে চায়, তাহলে কিসের ভিত্তিতে বা কোন গ্রাউন্ডের উপর, বা প্যানেল না কমিশনের নাকি অন্য কিছুর ওপর কেস করা যায়, তা যুক্তি সহ সদ উত্তর দিলে ভালো হয়। দেখুন, এখন আমি কতটা সদ উত্তর দিতে পারবো, কতটা এটা যুক্তিগ্রাহ্য হবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনারা নিজেরাই শুনে বুঝতে পারবেন। তো আমার কাছে যে তথ্য আছে, বা যে তথ্য এখানে উঠে আসছে, বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে সেক্ষেত্রে বলা যায় যে আপনি যেটা বলছেন যে 24,577 জনে যারা কেস করেছিল তাদের লিগ্যাল গ্রাউন্ড রয়েছে, নিশ্চয়ই আছে, আমিও স্বীকার করি, আপনার সাথে একমত। কিন্তু সেই সঙ্গে যেটা বলছেন যে 73,978 জন প্রার্থী কেউ কেস করতে চাইলে তারা কিসের ভিত্তিতে বা কোন গ্রাউন্ডের ভিত্তিতে করবেন, প্যানেল নাকি কমিশনের বিরুদ্ধে। প্রথম কথা এটা বলবো যে 73,978 বা 73,000 প্লাস ক্যান্ডিডেট, তাদের দোষটা কোথায়? যখন কমিশন তাদেরকে বলেছিল যে, বা তাদেরকে ফেল করিয়ে দিয়েছিল, মিটে গিয়েছিল, আবার কমিশন তাদেরকে বলছে এসো তোমাদেরকে পরীক্ষায় বসতে দিচ্ছি, বা আপনারা আসুন এখানে পরীক্ষা দিন। তারা কমিশনের নিয়ম মেনে, যা যা নিয়ম আছে, এখানে তো ক্যান্ডিডেটদের নিয়মে এই পরীক্ষা হয়নি, বা ক্যান্ডিডেটদের কথায় পরীক্ষা হয়নি, কমিশনের কথায় হয়েছে। এবারে কমিশনে সেটা হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়েছে নাকি নেয়নি, নাকি হাইকোর্ট কমিশনকে সে অনুমতি দিয়েছে নাকি দেয়নি, সেটা নিয়ে কিন্তু এখন মেন মামলা। বিষয়টা আজকে ক্লিয়ার করতে পারছি? তাহলে আপনি যেটা বলছেন যে 73,978 জন প্রার্থীরা কেস করলে তারা কোন যুক্তির ওপর ভিত্তি করে এখানে কেস করতে পারে, কোন গ্রাউন্ডের ওপর ভিত্তি করে, সেক্ষেত্রে বলা যায় যে এখানে 73,978 ক্যান্ডিডেটকে যে পরীক্ষা দিতে বলা হলো, তারা কমিশনের নিয়ম মেনে পরীক্ষা দিল, এবং এখানে কিন্তু তারা খুব ভালো একটা র্যাঙ্ক করেছে, 15-র মধ্যে 15 পেয়েছে, তবেই তারা কিন্তু পরীক্ষাতে উত্তীর্ণ হতে পেরেছে। পাশাপাশি তাদেরকে এমনকি শুধু পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, ব্যাপারটা হচ্ছে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, জল অনেক দূর এগিয়েছে। তাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে, পার্সোনালিটি টেস্টে তাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কেবল জ্ঞানের দিকটাই নয়, সেই সঙ্গে তার
ব্যক্তিত্বের দিকটাও কিন্তু বিশেষভাবে দেখা হয়েছে। তাহলে এত দূর এগোনোর পরে আজকে যদি কমিশন বা সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ মেনে কমিশন যদি তাদেরকে বাতিল করে দেয় যে আপনাদেরকে এই 297 জনের যে ফাইনাল প্যানেল বা মেরিট লিস্ট সেখানে নেওয়া হবে না বা নেওয়া হলো না বা নিচ্ছি না, তাহলে তার দায়ভার কে নেবে? এখানে তো ক্যান্ডিডেটরা দায়ী নয়, তাদেরকে একসময় বাতিল করা হয়েছিল, আবার তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে পরীক্ষা দিতে বলা হয়েছে, তারা কমিশনের নিয়ম মেনে পরীক্ষা দিয়েছে। তাহলে তারা তো রীতিমতো বঞ্চিত শুধু নয়, তারা তো হ্যারাস্ট হচ্ছে। এর জন্য কে বা কারা দায়ী বা এ দায় কে নেবে বা এই 73,000 ক্যান্ডিডেটের দোষটা কোথায়, এই জায়গার মর্মে কিন্তু তারা অভিযোগ করতে পারে, কেস করতে পারে। তারা কেস হয়তো করবেও, হয়তো করেছেও, সেটা আপনারা কিন্তু ভালো জানেন আমার থেকেও। তাই বলবো 24,577 ক্যান্ডিডেটের যেমন লিগ্যাল গ্রাউন্ড রয়েছে কেস করার ক্ষেত্রে, ঠিক একইভাবে 73,978-এরও কিন্তু লিগ্যাল গ্রাউন্ড রয়েছে কেস করার ক্ষেত্রে। একটা বিষয় লক্ষ্য করুন, 24,000 যদি এখানে ঠিকঠাকভাবে নিয়োগ করে দেওয়া যেত, তাহলে এই 11 বছর ধরে বা একটা যুগ বলা চলে, এই একটা যুগ ধরে এই নিয়োগটাকে থামিয়ে রাখার উদ্দেশ্যটা কী ছিল? এর মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে, অনেক কিছু ঘটে গিয়েছে। সমস্ত ব্যাপার হয়তো আমরা সবটা ডিটেলস জানি না, খুঁটিনাটি জানিও না, কিন্তু পরিস্থিতি এরকম। 24,000-এর পক্ষেও রয়েছে, আবার 73,000-এর পক্ষেও রয়েছে। সমস্যাটা এটাই যে 73,978 জনের পরীক্ষা নতুন করে নেওয়াটা, তাদেরকে পরীক্ষায় শুধু নেওয়া নয়, সেই সঙ্গে ইন্টারভিউ অংশগ্রহণ করানো হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে জাস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরীক্ষা নেওয়া হলেও তারপরে একটা বিষয় দেখানো হচ্ছিল যে এই পরীক্ষাটা হচ্ছে এলিজিবিলিটি টেস্ট, কোনো রিক্রুটমেন্ট টেস্ট নয়, এই জায়গাটা বলা হয়েছিল। কিন্তু এখানে রিক্রুটমেন্ট টেস্টের আন্ডারে কিন্তু থাকে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু রিক্রুটমেন্ট টেস্টের বাইরে নয়, যে সেটাকে এলিজিবিলিটি টেস্ট বলে কাটিয়ে দেবে, সেটা তো হবে না। তাহলে এখন তাদেরকে না পারে ফেলতে, না পারে গিলতে, এ যেন সেই এক মহা আশ্চর্যকর হালুয়া, না পারে গিলতে, না পারে ফেলতে, এরকম একটা সমস্যা। উভয়ের দিক থেকেই কিন্তু খুবই প্যাথেটিক, সেটা 24,000-এর ক্ষেত্রে বলুন কিংবা 73,000-এর ক্ষেত্রে বলুন, প্যাথেটিক বিষয়। যা হবে সেটা মেনে নিতে হবে। এক্ষেত্রে আমাদের হাইকোর্ট ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। মহামান্য হাইকোর্ট এ ব্যাপারে কি ন্যায় বিচার দেন, কি সুবিচার দেবেন, তার জন্য আমরা অপেক্ষা করব, সেদিকেই তাকিয়ে থাকব। মাসুদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট, দাদা বলতে পারেন হাওড়াতে কেউ 73,000-এ এমপ্লয়েড আছে? শেখ সাহাবুল ইসলাম। দেখুন, শেখ সাহাবুল বাবু আপনাকে একজন রিপ্লাই করেছে, দেখবেন বলা হচ্ছে যে হাওড়াতে 73,000-এর গ্রুপ ডি পিওন একজন এমপ্যানেলড আছেন। অর্থাৎ হাওড়ায় যে গ্রুপ ডি পিওন পোস্টগুলোর ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, সেগুলোর মধ্যে যারা এমপ্যানেলড হয়েছেন তাদের মধ্যে একজন 73,000 প্লাস ক্যান্ডিডেটের মধ্যে থেকে এসেছেন। তাহলে স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত যা তথ্য রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই একজন ক্যান্ডিডেট কিন্তু বাতিল করবেন। তো সেই জায়গায় আপনার প্রবেশ করার সম্ভাবনা সবথেকে বেশি হচ্ছে। তারপরেই দেখুন, উনি আবারও বলেছেন, শেখ সাহাবুল বাবু বলছেন যে আমি সাহাবুল ইসলাম হাওড়া থেকে বলছি, আমি ওয়েটেড 1 নম্বরে আছি, আমার কি সুযোগ হবে? আমি 24,000-এর মধ্যে আছি। দেখুন, আপনি যদি ওয়েটেড মানে ওয়েটিং লিস্টের 1 নম্বরে থাকেন, এক রকমের র্যাঙ্কে থাকেন, এবং এই গ্রুপ ডি পিওন পোস্ট যদি 73,000-এর মধ্যে থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট যখনই আউট হয়ে যাবে তখন কিন্তু এই জায়গায় আপনি এন্ট্রি করতে পারবেন। আপনি কিন্তু এখানে অবশ্যই তখন আর ওয়েটিং থাকবেন না, আপনি তখন এমপ্যানেলড হয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? খোঁজ খবর রাখুন, নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলও লক্ষ্য রাখুন। সে আপডেট এলে কিন্তু আমরা আপনাদের দিয়ে দেব। বেশ, আমি হাসান আলী খান 24,000-এর মধ্যে আছি, কোনো লিস্টে নাম আসেনি, এবার নতুন লিস্ট হবে কি? এখন নতুন লিস্ট বলতে আপনি কোনটার কথা বলছেন, যে নতুন করে প্যানেল লিস্ট পাবলিশের কথা, নাকি নতুন করে যে প্যানেল লিস্টে আপনার নাম আসবে কি না সেটার কথা? দেখুন, এক্ষেত্রে দুরকমভাবেই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আপনি বলছেন 24,000 জনের মধ্যে আছেন, বেশ, খুব ভালো কথা। কোনো লিস্টে আপনার নাম আসেনি তো? এবারে নতুন লিস্ট কিন্তু অবশ্যই আসবে, কেননা অমৃতা সিনহা ম্যাম কিন্তু জানিয়ে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে আবারও মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্যানেল লিস্ট পাবলিশ করতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন,
যে বেশ কয়েকদিন, তো সেই 25 তারিখ থেকে আজ তো 30 তারিখ পেরিয়ে আজ 1 তারিখ হয়ে গেল ডিসেম্বরে, তো কবে হবে সে কথায় আসছি। তার আগে আপনার আরেকটা বিষয় কথা বলি, যে নতুন লিস্ট হবে কি। নতুন লিস্ট বলতে আপনি বলতে চাইছেন যে নতুন লিস্ট পাবলিশ হবে কি, সেটার কথা বললাম। এবার সেই নতুন লিস্টে আপনার নাম আসবে কি সেটার প্রসঙ্গে বলি। এখন আপনি দেখুন প্যানেল লিস্টে আসেনি, ওয়েটিংয়ে কি এসেছে নাম, এটা লক্ষ্য করুন। আর যদি তাও না এসে থাকে বা এসে থাকলে তো খুবই ভালো, এসে থাকলে আপনি অবশ্যই প্যানেলের মধ্যে প্রবেশ করতে পারছেন। আর যদি না এসে থাকে তাহলে এটা লক্ষ্য করুন যে আপনার জেলায় মোট ভ্যাকেন্সি কত রয়েছে সেটা একটু লক্ষ্য করুন, এবং তার মধ্যে থেকেই কিন্তু আপনার নাম ওখানে এসে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং যেহেতু এই মুহূর্তে 24,577 ক্যান্ডিডেট মধ্য থেকেই প্যানেল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, আর আপনি যেহেতু 24,000-এর মধ্যে রয়েছেন, তাই অবশ্যই আপনাকে কিন্তু ভালোভাবে এটা ফলো করতে হবে, খোঁজ খবর রাখতে হবে। বিষয়টা আসলে ক্লিয়ার করতে পেরেছি। এবারে যে প্রশ্নটা কথাটা বলছিলাম যে কবে নতুন লিস্ট পাবলিশ হবে, এক্ষেত্রে আমাদের একজন দর্শক বন্ধু বলেছেন যে নতুন প্যানেল কবে প্রকাশিত হবে। দেখুন আজ 1 তারিখ বা 1 ডিসেম্বর এসে গেল, আজ থেকে প্রায় 6 দিন হয়ে গেছে সেই নির্দেশের, কিন্তু নেক্সট হিয়ারিং কবে রয়েছে 16ই ডিসেম্বর, তাই তো। তো তাহলে আমার যদি খুব ভুল না হয় তাহলে 16ই ডিসেম্বর নেক্সট হিয়ারিং রয়েছে, তার আগের দিন অর্থাৎ তার আগের দিন রাত 11টা 11:30 পর্যন্ত কিন্তু পাবলিশড হয় লিস্ট। বিষয়টা ক্লিয়ার করতে পারছি। মাদ্রাসা কমিশন কিন্তু এইভাবে লিস্ট পাবলিশ করে, রাত 11টার সময় 11:30টার সময় রাতের দিকে, অর্থাৎ 11:30 বলতে কি 12টা পেরিয়ে গেলেই তাহলে কিন্তু এই কোর্টের নির্দেশেরও 12টা বেজে যাবে। হ্যাঁ, কোর্টের নির্দেশ অর্থাৎ ডেট, যে ডেড লাইন বা ডেট দেওয়া থাকে, সেই ডেট কি মধ্যরাত্রি 12টা পেরিয়ে গেলেই পরের ডেটটা এসে যায়, তার আগে 11:30টার সময় 11টার সময় পর্যন্ত কিন্তু লিস্ট পাবলিশ করা হয়। জানি না কেন এতটা দেরি করা হয়, কিন্তু এরকমও ঘটছে, কেননা এর আগে যে লিস্টগুলো পাবলিশ করা হয়েছে সে যে কোর্টের নির্দেশে এত তারিখের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওইভাবেই করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আপডেট এলেই আমরা আপনাদের দিয়ে দেবো, তবে লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে, শীঘ্রই এসে যাবে, সেটা খেয়াল রাখুন। নেক্সট, আমি 24,577 জনের মধ্যে আছি, শেখ কলি। আচ্ছা আছেন, ভালো কথা। আপনাকে খোঁজ খবর রাখতে হবে প্যানেলে আপনার নাম আসছে কি না, প্যানেল কবে প্রকাশিত হচ্ছে, কেসের ব্যাপারগুলো নিয়ে। গুড মর্নিং স্যার, সকাল সকাল আপনার পোস্ট দেখে মনে ভরসা জাগায়। আমি 24,577-এর মধ্যে আছি, প্যানেলড। আমার কি হবে দয়া করে জানাবেন। আচ্ছা বেশ, দেখুন আপনার ক্ষেত্রে একদম কংগ্র্যাচুলেশনস বলবো এই কারণেই, কেননা যদিও নতুন করে আবারও প্যানেল প্রকাশের কথা বলা হচ্ছে, তবুও আপনি যেহেতু প্যানেলড আছেন, এখান থেকে আপনার কিন্তু এক্সপ্যানেলড করে দেওয়া হবে না। আপনার কিন্তু প্যানেলড আছেন, প্যানেলডই থাকবেন, এবং সেই সঙ্গে আপনার প্লাস পয়েন্ট এইটা যে আপনি 24,577-এর ক্যান্ডিডেট, তাহলে আর প্যানেল থেকে তো আর আপনি বিচ্যুত হচ্ছেন না। নতুন করে প্যানেল প্রকাশিত হলেও আপনি অবশ্যই থাকছেন, কেননা এই 24,577-এর মধ্যেও আপনি কিন্তু টপ লেভেলে রয়েছেন। তাহলে সেই জায়গা থেকে এখানে বলা হচ্ছে 73,000 ক্যান্ডিডেটকে বাতিল করতে। তাহলে আপনার পেছনে বা আপনার আগেও যদি কেউ 73,000 ক্যান্ডিডেটকে ওখানে প্যানেলে লিস্টেড করা হয়, তাহলে তিনি বাদ যাবেন, কিন্তু 24,577 থেকে তো নয়। তাহলে সেক্ষেত্রে ওই 73,000 বাদ গেলেও কি থাকলো, কোনো সমস্যা নেই। যদি বাদ চলে যায় তাতেও আপনার কোনো ব্যাপার নয়, হয়তো আপনার র্যাঙ্ক আরও এগিয়ে যেতে পারে। আর যদি বাদ না যায় তাহলেও তো আপনি প্যানেলডি রয়েছেন, কোনো সমস্যা নেই। আপনার কি হবে, আপনার চাকরি হবে, আপনার জব হবে, আপনার সাকসেস আসবে, এই তো ব্যাপার। কোনো চাপ নেই, কোনো টেনশান নেই। আপনার ক্ষেত্রে গুড মর্নিং, আপনাকেও গুড মর্নিং জানাই, সুপ্রভাত জানাই, ধন্যবাদ। নেক্সট, যদি কারোর নাম প্যানেলের 10 নম্বরে থাকে এবং 1 থেকে 9 নম্বরের মধ্যে 73,000-এর কোনো নাম প্যানেলে থাকে এবং তা বাদ যায়, তাহলে কি 10 নম্বর প্যানেলে থাকা ব্যক্তি 1 থেকে 9-এর মধ্যে স্থান পাবে? নিশ্চয়ই পাবে। এটাই কিন্তু আমি বিগত এপিসোডে বলে এসেছি। এটাই হলো ওয়েটিংয়ে থাকা এবং সেই সঙ্গে প্যানেলে যাদের নাম আসেনি অথচ 24,577-এর ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু নাম আসার সম্ভাবনা বেশি হয়েছে। এখন 73,000 বাতিল মানে আপনার জেলা থেকে কতজন বাতিল হচ্ছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? যতটা সম্ভব 50-51 জনের মতো কিন্তু 73,000 থেকে এই 297 জনের মধ্যে চান্স পেয়েছেন। যেটুকু তথ্য আমরা পাচ্ছি সেটা ভুলও হতে পারে, ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন। তো
আপনার জেলা থেকে কতজন ক্যান্ডিডেট এইভাবে বাতিল হচ্ছেন সেটা লক্ষ্য রাখতে হবে, তাহলেই আপনি পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবেন। দাদা আমি 24,577-এর মধ্যে আছি, কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাইনি, আমি কি সুযোগ পাবো? আর্নিকা পারভিন। দেখুন, 24,577-এর মধ্যে আছেন, এটা যেমন একটা ভালো কথা, তেমনি দুঃখের বিষয় এটাই যে আপনি ইন্টারভিউয়ে ডাক পাননি। আপনি ইন্টারভিউয়ে ডাক পাননি মানে আপনি কিন্তু এখানে সুযোগ পাবেননি, সরি টু সে। কেননা অমৃতা সিনহা ম্যাম বা মহামান্য হাইকোর্টের যেটা নির্দেশ যে নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে, নতুন করে ইন্টারভিউয়ের কথা কিন্তু বলা হয়নি। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে সেক্ষেত্রে আপনাকে যখন ইন্টারভিউয়ে ডাকা হয়নি, তাহলে এখানে নতুন করে প্যানেল প্রকাশ করা হবে মানে কি? যারা ইন্টারভিউ দিয়েছেন 24,000-এর মধ্যে ক্যান্ডিডেট, তাদের মধ্য থেকে কিন্তু প্যানেল প্রকাশিত হবে। যদি বলা হতো যে ইন্টারভিউয়ের থেকে শুরু হবে বা তাদেরকে নতুন করে ইন্টারভিউ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সম্ভাবনা ছিল। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? অর্ণিকা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই সমস্যার কথাটা এখানে জানানোর জন্য। নেক্সট, আমি 24,577-এর মধ্যে আছি, পিটির জন্য কল পেয়েছিলাম, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, কিন্তু লাস্ট 297 লিস্টে প্যানেলের নাম নেই। হুগলি থেকে বলছি, কি করব এখন? 14 বছর পর আশা দেখছিলাম, এখন কেসে জয়েন করলে কিছু হবে? দেখুন, সীমান্তি চ্যাটার্জি, আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে আপনার পিটিতে কল পেয়েছিলেন, বা খুব ভালো কথা, ইন্টারভিউ খুব ভালো দিয়েছেন, এটা আরও ভালো কথা, কিন্তু লিস্টে কিন্তু আপনার প্যানেলের নাম আসেনি। তো প্রথম কথা এটাই বলবো যে আপনি হুগলির বাসিন্দা, কিন্তু এখানে কেসে জয়েন করার কোনো দরকার নেই। আপনি যদি ওয়েটিংয়েও থাকতেন কম করে, তাহলেও কিন্তু একটা ম্যাটার ছিল, কিন্তু 297-এর মধ্যে যেহেতু আপনার নাম আসেনি, আর 24,577-এর ক্যান্ডিডেট যেহেতু, এই জায়গাটা থেকে আপনি একটু শুধু চুপচাপ থাকুন। যেটা হবে সেটা কিন্তু সকলের জন্যই হবে। আমি তার মানে এটা বলছি না যে আপনি কেসের ব্যাপারে আমি আপনাকে ডিমোটিভেট করছি। আপনার যদি আগ্রহ থাকে, আপনি যদি এ ব্যাপারে উৎসুক হন এবং আপনার যদি মনে হয় যে কেসে জয়েন হওয়া দরকার, তাহলে নিশ্চয়ই হবেন, আমার কথায় কখনো পিছিয়ে যাবেন না। কিন্তু আমি বলতে চাইছি এটাই যে আপনার যেহেতু প্যানেলের নাম আসেনি, আর স্বাভাবিকভাবে আপনি যেহেতু 24,000-এর ক্যান্ডিডেট, এখন দেখুন না, যদি 73,000-এর মধ্যে থেকে ওই যে ক্যান্ডিডেটগুলো 50-51 জনের মতো ক্যান্ডিডেটকে যদি বাতিল করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এসে যেতে পারে। এখন হুগলি জেলায় আপনার কতজন ক্যান্ডিডেট বাতিল হচ্ছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, খোঁজ রাখতে হবে। দেখা যাক, এবার দেখুন যখন ফাইনাল প্যানেল প্রকাশিত হবে, সেখানে কিন্তু ওই কে কেসে ছিল, কে কেসে থাকেনি, ওই সব কিন্তু নয়, টোটালি ইন্ডিভিজুয়ালিভাবে কিন্তু এখানে ফাইনাল প্যানেল প্রকাশিত হবে। আপনার রিটিন টেস্ট এবং সেই সঙ্গে পার্সোনালিটি টেস্ট দুটোকে ইকুয়াল করে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আর আরেকটা কথা বলবো, যদি আপনি একান্তই এই কেসে জয়েন করতে চান, তাহলে বলবো আপনি আগে লিগ্যাল অ্যাডভাইজার নিন, লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে কিছু অ্যাডভাইস ভালোভাবে নিন। এবং আমি বলবো যে কম করে এই যে কেস আপনি করতে চাইছেন বা এই কেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেই কেসটার ফাইনাল আউটকাম কি হতে পারে, ফাইনাল আউটকাম কি হতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনাকে 100% বলা চলে, 100%, 99 বললেও ভুল হবে, 100% আগে শিওর হয়ে যেতে হবে। আপনার যে লিগ্যাল অ্যাডভাইজার, যে উকিল থাকবেন, তিনি কিন্তু আপনাকে আগাম একটা বলে দেবেন যে এই কেসের এতদূর হতে পারে, সেটা আগে জেনে বুঝে তবেই নামবেন, হঠকারিতার বশে কিন্তু নয়। সীমান্তি চ্যাটার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য, আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। আশা করি আপনি সাবস্ক্রাইব করেছেন। আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছিল, কিন্তু প্যানেলে আমার নাম নেই। আমার 24,577-এ নাম আছে। আমি বীরভূম থেকে বলছি, আমার কি কোনো আশা আছে? প্যানেল তৈরি সততার সঙ্গে হবে কি? প্রথম কথা বলবো, হামিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে প্যানেল সততার সঙ্গে হবে কি না সে কথা কিন্তু পার্টিকুলার করে বা দায়িত্বের সঙ্গে বা সততার সঙ্গে বলা যায় না, সততার সঙ্গে প্যানেল তৈরি হবে কি না, এটা আপনিও জানেন, আমিও জানি, স্বয়ং উপরওয়ালাও জানেন, কমিশনও জানেন। এটা কি হবে সেটা সবাই জানি। কিন্তু যেটা আপনি বলছেন যে ইন্টারভিউ খুব আপনার ভালো দিয়েছেন, কিন্তু প্যানেলে নাম নেই, আপনার 24,577-এর নাম মানে আন্ডারে আপনি রয়েছেন। দেখুন না, এখন ওয়েট করা ছাড়া দ্বিতীয়ত উপায় নেই। আমি আগেও বলেছি যে এখন এই মুহূর্তে ওয়েট করা ছাড়া কিছু নেই। আপনার পার্সোনালিটি টেস্ট হয়ে গেছে, আপনার রিটিন পরীক্ষা হয়ে গেছে, এখন আপনার কোনো পড়াশোনাও করতে হচ্ছে না, এখন শুধু আপনার একটাই কাজ, খোঁজ খবর রাখা। আমাদের চ্যানেলে
এবং সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ফলো করুন। কি তথ্য আসছে, কিছু আপলোড আসছে না, যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন এই মুহূর্তে কোনো রকম কিন্তু আপডেট দিচ্ছে না, আপডেট দেয়ও নি। রেগুলার যে দেয় তা কিন্তু নয়, প্রয়োজনীয়গুলোই দেয়। যখন দরকার হয় বা যখন গুরুত্বপূর্ণ আপডেট থাকে সেটাই কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে থাকে, সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, তাহলেই হবে। আলোচনা সবাই করেই, কিন্তু আপনার চ্যানেলের প্রচারিত আলোচনাগুলি শুনতে ভালো লাগে, তাই আশা করছি আপনি মাঝে মাঝে মাদ্রাসা গ্রুপ ডি বিষয়ে ভিডিও দেবেন। শফিকুল ইসলাম, আচ্ছা শফিকুল বাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যথাসম্ভব চেষ্টা করি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ছোটোখাটো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আপডেটই আপনাদের সামনে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করি। তবুও যদি ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমরা আগে থেকে আপনাদের সামনে ক্ষমা প্রার্থী। ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দেবেন, সংশোধন করে দেবেন, কেমন? আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন এমপ্যানেলড কবে বেরোবে, এই যে একটু আগে বলছিলাম যে নতুন এমপ্যানেলড কবে বেরোবে, মির্জা হাসান মণ্ডল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, কেননা এই প্রশ্ন কিন্তু অনেক ক্যান্ডিডেটেরই মধ্যে ঘুরে ফিরে বেড়ায়। অনেকে বলতে পারেন, অনেকে হয়তো বলতে পারেন না। কিন্তু প্রথম কথা এটাই যে কমিশনকে কিন্তু হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে নতুন করে প্যানেল কমিশনকে প্রকাশ করতে হবে। এখন নেক্সট যে হিয়ারিং রয়েছে তার আগে কিন্তু কমিশন যত দেরিই হোক, ওই যে বললাম 11টা 11:30 পর্যন্ত কিন্তু পাবলিশ করে দিতে পারে, 11:49 পর্যন্ত পাবলিশ করে দিতে পারে। কেন না, তারপরেই যে হিয়ারিংটা আসবে সেই হিয়ারিংয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন মহামান্য বিচারপতি যে আমি যে নির্দেশ দিয়েছিলাম সেটা মানেননি কেন, তখন কিন্তু সেটা আদালত অবমাননার দিকে চলে যাবে। তাই কমিশন কিন্তু খুব শীঘ্রই এই নির্দেশকে কার্যকরী করবেন। বেশ, পুরো পরীক্ষাটা বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক। দেখুন, এটা কিন্তু আপনি বলেছেন, আপনার মতামত পেশ করেছেন, আপনার মতামত জানাচ্ছেন, নিশ্চয়ই জানাতে পারেন। হয়তো যা পরিস্থিতি এরকম করলেই হয়তো ভালো হতো, কিন্তু তাতে সমাধান নয়। একটা পরীক্ষাকে বাতিল করে আবার একটা পরীক্ষা নেওয়া, এটা কিন্তু আজ পর্যন্ত হয়নি, হওয়ার সম্ভাবনা খুব কম। এবং মাদ্রাসা গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এটা হবে না পরিষ্কার, কেননা এর আগে যে ডিভিশন বেঞ্চ থেকে জাজমেন্ট করা হয়েছিল সেখানেও কিন্তু পরীক্ষা না নেওয়ার কথাই বলা হয়েছিল, কিন্তু কমিশন সেটাকে ভুল ব্যাখ্যা করে, অমৃতা ম্যাম কী বললেন যে আপনারা ভুল মিনিং করছেন, ভুল ব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা করে কিন্তু নতুন করে পরীক্ষা নিয়ে নেয়। তাহলে সেই ভুলটা কি আবার নতুন করে করতে যাবে? নিশ্চয়ই নয়। তাই নতুন করে পরীক্ষা, ডিভিশন বেঞ্চে যে ফাইনাল জাজমেন্ট সেখানেও বলা হয়েছিল নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না। আবার এবারেও কিন্তু অমৃতা ম্যাম কিন্তু সরাসরি পরীক্ষার কথা তো দূরের কথা, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের কথা তো দূরের কথা, বরং বলেছেন নতুন প্যানেল প্রকাশ করতে হবে। তাহলে এই নতুন করে পরীক্ষা বা পুরো পরীক্ষা বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক, এই ব্যাপারটা কিন্তু হবে না, কেমন? এইটা হবে না, এগুলো হওয়ার মতো কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, এবং কোর্টও কিন্তু সে ব্যাপারে কোনো কথা হলো, এবং বিগত দিনেও এটা হয়নি। তো এই হলো আজকের আলোচনা। আপনারা যেগুলো মেনশন করেছেন, যে সকল বিষয়গুলো জানতে চেয়েছেন, জানিয়েছেন, বা গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয়েছে, সেগুলোই আজকের বিষয়টা আমরা একটু আলোচনা করলাম। এ ব্যাপারে আপনাদের মতামত কী আছে সেটা কমেন্ট বক্সে 24 ঘন্টায় কুপন রয়েছে, সেখানে লিখতে পারেন, এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী নেক্সট এপিসোডেও কথা বলবো। এবং আপনাদের কেমন লাগলো ভিডিও সেটা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন তাদের কাছেও এই তথ্য পৌঁছে দেওয়ার জন্য। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।